স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং লেনদেন হয়েছে সারাদিন জুড়ে 400 কোটি টাকার কিছুটা বেশি, 412 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। চলুন আমরা দেখে নিই আজকে বাজারের সবশেষ আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং বাজার আজকে সমাপ্তি হয়েছে কোনমুখী হয়ে আমরা চলুন দেখে নিই। আমরা শুরুতেই বলছিলাম যে আসলে সূচকের পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমরা যেমনটা প্রত্যাশা ছিল সাধারণ বিনিয়োগকারীদের, সেই প্রত্যাশা অনুযায়ী হয়তো সূচকের অবস্থানটা আমরা দেখতে পাইনি। তো আমরা দিন শেষে বাজারের আমরা সূচক কোন দিকে যাচ্ছে সেই চিত্রটি আপনাদের দেখিয়ে দিব। চলুন আমরা দেখে নিই বাজারের দিন শেষে। আমরা যেমনটা জানি যে আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ডিএসসির প্রধান সূচকটি প্রায় 42 পয়েন্টের মতো নেগেটিভ থেকে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। সেখানে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে 25 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, 4,907 পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। এবং আমরা যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কয়টি প্রতিষ্ঠান আজকে সারাদিন জুড়ে শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি করেছে সেই চিত্রটিও চলুন আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের, 232টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দর হারিয়েছে। সেখানে দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে 83টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 71টি। তো চলুন দেখে নিই সারাদিন জুড়ে লেনদেন হয়েছে আসলে কত টাকার মতো লেনদেন হয়েছে। 285 কোটি টাকা। দর্শক, এটা আমরা যেমনটা জানি যে 412 কোটি টাকার বেশি আসলে লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং যদিও আমি শুরুটা আজকে বাজার আপনি শুনছিলেন হয়তো যে বাজারের কোন অবস্থানে 412 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং যেমনটা প্রত্যাশা ছিল পুঁজিবাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের, সেই প্রত্যাশার বাইরে গিয়ে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। প্রথমে আমি জানতে চাইবো যে আসলে বাজারের কি অবস্থা দেখছেন। আসলে বাজারের অবস্থা যে খুব সন্তোষজনক সেরকম না, যথেষ্ট লেনদেনের পরিমাণ কম, সূচক পড়ছে, বাজার বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি চলছে, তাদের ক্যাপিটালের ইরোশন হচ্ছে, সবকিছু মিলে কিছুটা নাজুক। তবে এটাও বাস্তব যে সামনে একটি নির্বাচন, আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য উত্তরণের একটা প্রসেস চলছে এবং সে প্রক্রিয়ার মধ্যে একটা সন্ধিক্ষণ পার করছি। এমন একটি সময় আসলে কিছু অনিশ্চয়তা, কিছুটা উদ্বেগ, কিছু দ্বিধা, এগুলো কিন্তু বিনিয়োগকারী সহ সবার মধ্যে থাকে এবং তারই প্রতিফলন আমরা বাজারে দেখছি, যে কারণে বাজারটা আসলে ওইরকম ভাবে গতিশীল হতে পারছে না। ইতিমধ্যে যদিও তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা আশা করেছিলাম যে তফসিল ঘোষণা করার পর বাজারে একটা গতি সঞ্চার হবে, কিন্তু জি, এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি। জি, তফসিলের পরদিন কিন্তু আবার একটা বড় ধরনের নাশকতার মতো একটা ঘটনা ঘটেছে রাজধানীতে এবং এই ধরনের ঘটনা আবার মানুষের আস্থায় আবার চির ধরায়, একটা আতঙ্ক ছড়ায়। সবকিছু মিলিয়ে আসলে মানুষ এখন পরিস্থিতি, বিনিয়োগকারীরা পরিস্থিতি অবজার্ভ করছেন। তারা হয়তো নির্বাচনের ফলাফল দেখে নির্বাচন সত্যি সত্যি সময় মতো হচ্ছে কিনা, ভালোভাবে হচ্ছে কিনা, সবার অংশগ্রহণে হচ্ছে কিনা, সেগুলো দেখে তারপর হয়তো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো এই জায়গাটা আমার মনে হয় যে খুব বেশি বাজার গতিও পাবে না। তবে এটাও ঠিক, বাজার যে পর্যায়ে নেমে এসছে অলরেডি, এখন থেকে বাজারের মূল্য সংশোধন বলেন, মূল্য হারানো বলেন, কিংবা দাম কমা বলেন, আমি মনে করি খুব বড় ধরনের পতনেরও খুব বেশি জায়গা হয়তো নাই। এই কিছু উঠানামার মধ্যে দিয়ে আগামী 2 মাস হয়তো যাবে আর কি। জি, আপনি নির্বাচনের প্রসঙ্গটা টানলেন, আমি সেই প্রসঙ্গ টেনেই আমি একটু বলতে চাচ্ছিলাম যে সামনে যেহেতু ইশতেহার ঘোষণা করবে সব দল, তো আসলে ইশতেহার যত বাজার বান্ধব হবে শেয়ার বাজারের প্রত্যাশা তত ইতিবাচক হবে এবং শেয়ার বাজারটাও ততটা স্থিতিশীল হবে। যদিও বিনিয়োগকারীরা এখন প্রতিশ্রুতির থেকে বাস্তবায়নটাকেই বেশি চাচ্ছেন, তো আসলে কি আপনার প্রত্যাশা কি আসলে শেয়ার বাজারের জন্য, মানে কি ধরনের ইশতেহারে কি চাচ্ছেন? খুব ভালো একটা ইস্যু তুলেছেন আপনি পলি। আসলে আমাদের বাজারের সবচেয়ে বড় সমস্যা, আমরা বিভিন্ন সময় বলে এসেছি যে কোনো সরকার এই বাজারকে সেভাবে ওন করে নাই। তার যে উন্নয়ন পরিকল্পনা, তার যে স্ট্র্যাটেজি, তার যে নিড, সেগুলোর জন্য কিন্তু এই বাজারকে কিভাবে কাজে লাগানো হবে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি অনুপস্থিত সবসময় বিভিন্ন সরকারের মেয়াদে। অথচ
আপনি যদি আমাদের উন্নয়নের গতি বাড়াতে চান, যদি আপনি উন্নয়নকে টেকসই করতে চান, তাহলে কিন্তু এই পুঁজিবাজারকে আপনার কাজে লাগাতেই হবে। আপনি যে ব্যাংক নির্ভর ফাইন্যান্স করে গেছেন বছরের পর বছর, দশকের পর দশক ধরে, এই কারণে কিন্তু আপনি দেখেছেন ব্যাংকগুলোতে কত কি পরিমাণ ঋণ কেলেঙ্কারি জি হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, পাচার হয়েছে, এবং খেলাপি ঋণের একটা রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ। এই মুহূর্তে সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি খেলাপি ঋণ আমাদের 35%। এই যে একটি অবস্থা, যদি পুঁজিবাজারকে কাজে লাগানো হতো, যদি বড় বড় কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে ঋণ নিত, ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে টাকা তুলতো, বন্ডের মাধ্যমে হোক, শেয়ার বিক্রি করে হোক, তাহলে হয়তো ব্যাংকিং খাত এত চাপে পড়তো না। আবার পুঁজিবাজার একটা ভালো একটা গতিশীলতার মধ্যে থাকতো, বিনিয়োগকারী নানা ধরনের অপশন পেতেন, ভালো কোম্পানিগুলো শেয়ার কেনার মতো সুযোগ থাকতো, বিদেশি বিনিয়োগকারী আসতো, পোর্টফোলিও বিদেশি বিনিয়োগের কারণে রিজার্ভেও একটা ভালো আমরা প্রতিফলন দেখতাম। তো আমরা আশা করি যে আগামীতে যে সরকার আসবে, তারা কিন্তু একটা অনেকটা গত 15 বছরের দুঃশাসনের কারণে, অনিয়ম দুর্নীতি লুটের কারণে একটা ভঙ্গুর অর্থনীতি কিন্তু আমরা পেয়েছি। এই অন্তর্বর্তী সরকারের আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা একটু ভালো হয়েছে, রেমিটেন্স প্রবাহ একটু ভালো হয়েছে, কিন্তু রিয়েল সেক্টরে ইনভেস্টমেন্ট সহ অন্যান্য সেক্টরের অবস্থা কিন্তু ওইভাবে গতি ফিরে পায় নাই। জি জি যদি এই গতিটা ফিরাতে হয়, তাহলে নতুন সরকারকে শুধু ব্যাংক নির্ভর হলে হবে না, কারণ ব্যাংকগুলোর অবস্থা আপনি ওই যে বললাম নাজুক। তারা যে পরিমাণ ফাইন্যান্সের দরকার, এই ফাইন্যান্স দেওয়ার মতো সক্ষমতা আসলে ব্যাংকিং সেক্টর এখন আর রাখে না। তাহলে পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে। এই জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো ওন করে যে আমরা এই বাজারকে কাজে লাগাবো, এবং বাজারকে কাজে লাগাতে গেলে বাজারকে গতিশীল করতে হবে, সমস্যাগুলো কি কি আছে চিহ্নিত করে সমস্যাগুলো সমাধান করতে হবে, বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এবং আমরা আশা করি, এবং আমরা বিনিয়োগকারী সহ পুঁজিবাজারের যত স্টেক হোল্ডার সবার পক্ষ থেকে আমরা ওনাদের নজরে আনতে চাই যে রাজনৈতিক দলগুলো যেন একটা কমিটমেন্টের জায়গায় আসেন তাদের নির্বাচনী ইশতেহারে, যে তারা যদি নির্বাচিত হন, তাহলে এই পুঁজিবাজার নিয়ে তাদের কি ভাবনা কি হবে, এই বাজারকে তারা কিভাবে এগিয়ে নিতে চান, আগামী দিনে এই বাজার কত দূর যাবে তাদের হাত ধরে। এবং এই যে বিকল্প অর্থনীতির কথা বলি, ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারে, এই জায়গাটার জন্য তারা কি কি পদক্ষেপ নেবেন, এখানে বিদেশি বিনিয়োগ, এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সবকিছু মিলিয়ে তাদের একটা যদি গাইডলাইন থাকে, তাহলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কাকে নির্বাচিত করবে, কার পক্ষে রায় দিবেন, সেই জায়গাগুলো তারা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তাদের জন্য। জি, আমরা আশা করছি যে আসলে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুঁজিবাজারটাও প্রাধান্য পাক। আসবো একটু অন্য প্রসঙ্গে, যে গত সপ্তাহেই বড় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারের ডিরেক্ট লিস্টিংয়ের ব্যাপারে হচ্ছে প্রতিনিধিদের সাথে এরই মধ্যে বৈঠক হয়েছে, এবং আমার যতটুকু ধারণা যে এরই মধ্যে কিন্তু কোম্পানিগুলোর কাছে চিঠিও দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা আসলে একটা দুর্ভাগ্যের জায়গা। আপনি জানেন যে এর আগেও কয়েক দফায়, এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2008-9, তখনকার সময়ে আগের বিএসসিসি চেয়ারম্যান ডক্টর মির্জা আজিজুল ইসলাম, তিনি কিন্তু অর্থ উপদেষ্টা ছিলেন। ওনার সময় কিন্তু একটা নির্দেশনা ছিল কোম্পানিগুলো নিয়ে আসার। আমরা একটি কোম্পানিকে বাজারে দেখিনি। তারপরে গত বিদায়ী সরকারের সময় কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপরে হয়নি। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সরকারি কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার জন্য। এবং এই ব্যাপারে আপনি যে কথা বললেন, এর ফলো আপ হিসেবে গত সপ্তাহে বিএসসিসি একটা মিটিং করেছে কোম্পানিগুলোর সাথে। আমরা বছরের পর বছর ধরে দেখছি যে এই জায়গাটা সরকার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তটা আর আলোর মুখ দেখতে পারে না। আমলাতন্ত্র নানা অজুহাত তৈরি করে, নানা ধরনের বাধা তৈরি করে এই কোম্পানিগুলোকে বাজারে আসা আটকে দেয়। কারণ কি, জি কোম্পানিগুলো বাজারে আসলে নজরদারি বেড়ে যায়। এই কোম্পানিগুলোকে তারা যেভাবে নিজেদের ব্যক্তিগত সম্পদের মতো করে ব্যবহার করেন, কোম্পানির গাড়ি ব্যবহার করা, কোম্পানির ফান্ড নানাভাবে এদিক সেদিক করা, সেগুলো করার সুযোগ অনেক কমে যায়। সে কারণে আমরা চাই না। আমরা এই সরকারের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে যে সরকার, তার কাছে আমাদের একটা আপিল থাকবে, তারা পুঁজিবাজারের জন্য দুইটা দৃষ্টান্তমূলক কাজ করে যাক, যেন সবাই বলতে পারে সরকারের আমলে এই কাজটা হয়েছে। তার মধ্যে একটি হবে এই সরকারি ভালো কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসা, আরেকটি হবে কিছু বহুজাতিক কোম্পানি যেগুলো আছে ইউনিলিভারের মতো, এরকম এক দুটি কোম্পানিকে বাজারে নিয়ে আসা। তাহলে বাজারে একটা মোমেন্টাম তৈরি হবে, নতুন করে অনেক বিনিয়োগকারী বাজারে যুক্ত হবেন, বাজার একটা গতি পাবে, যে গতি বাজারকে অনেক দূর নিয়ে যাবে। আর এই সরকারের জন্য একটা ভালো উদাহরণ যে তারা বাজারের জন্য একটা ভালো কাজ করে গেছে। আমরা আশা করব যে যত পক্ষ আছে, অর্থ মন্ত্রণালয়, বিএসসিসি, স্টক এক্সচেঞ্জ, আইসিবি সহ সবাই মিলে কোম্পানিগুলোকে সকল ধরনের সহযোগিতা দিয়ে এবং আমলাতন্ত্র যাতে বাধা তৈরি করতে না পারে, সেই জায়গাটা যেন সরকার মনিটর করে একটা পরিবেশ তৈরি করে যেন কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসা হয়। আরেকটা বিষয় হচ্ছে, নতুন যাত্রা শুরু হলো প্রিফারেন্স শেয়ারের।
আপনি বোধহয় জানেন যে আসলে এই শেয়ারটা হচ্ছে রেগুলার প্ল্যাটফর্মে এটা লেনদেন হবে না, এটা লেনদেন হবে যেমনটা আমরা জানি যে এটিবি প্ল্যাটফর্মে এটা আসলে লেনদেন হবে, এবং অনেকেই বলছেন যে এটা আসলে নিরাপদ, সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটা নিরাপদ, যারা আসলে দীর্ঘমেয়াদী ঝুঁকি নিতে না চান, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাদের জন্য নিরাপদ। এটা নিয়ে কি বলবেন? নিঃসন্দেহে আমি মনে করি এটা একটা ভালো খবর। কারণ হচ্ছে কি, বাজারে আসলে আমাদের বৈচিত্র্য তো অভাব আছে, অনেকদিন ধরেই বলছি। আমরা যে বন্ড মার্কেটের কথা বলি, অন্যান্য প্রোডাক্টের কথা বলি, সেই জায়গায় একটুখানি বিনিয়োগকারীদের বাড়তি চয়েসের একটা সুযোগ তৈরি করে দিল। এই প্রেফারেন্স শেয়ারটা যে কোম্পানি ইস্যু করেছে, সেই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি অনেক জি, সলিড রেনাটা কোম্পানি, অনেক গ্রুপের বছর ধরে হাত পুঁজিবাজারে ধরে হয়েছে। লিস্টেড, পারফরমেন্স ভালো। এবং এখানে কিন্তু আপনি দেখবেন যে 15% ইন্টারেস্টের অফার কিন্তু করা আছে। তার মানে একজন বিনিয়োগকারী এখানে 15% পর্যন্ত রিটার্ন পাবেন বিনিয়োগ করলে, যেটা এফডিআর, ট্রেজারি বন্ড কিংবা সঞ্চয়পত্র যে কোনো বিবেচনায় অনেক বেশি কিন্তু বিনিয়োগ। আবার কোম্পানিটা ভালো, আপনি শেয়ার কিনলে শেয়ারের দাম কমান বাড়ার সাথে অনেক কিছু নির্ভর করে। কোম্পানির পারফরমেন্স কমে গেলে অনেক সময় কোম্পানি ভালো ডিভিডেন্ড দিতে পারে না। গত বছর যে কোম্পানি হয়তো 10% ডিভিডেন্ড দিয়েছে, আগামী বছর সেই কোম্পানি হয়তো 0% ডিভিডেন্ডও দিতে পারে, বলা যায় না। কারণ ব্যবসার আহ, জাতীয় আন্তর্জাতিক অনেক পরিস্থিতির উপর ব্যবসা কিন্তু নির্ভর করে। কিন্তু প্রেফারেন্স শেয়ারটা যেহেতু কমিটেড, তারা কিন্তু কোম্পানি ভালো করুক খারাপ করুক, তারা কিন্তু এই যে ডিভিডেন্ড অথবা আমরা বলতে পারি ইন্টারেস্ট, যেভাবেই বলি, এটা কিন্তু জি, দিতে তারা বাধ্য। সুতরাং বিনিয়োগকারী একটা গ্যারান্টেড অপশন পাচ্ছেন। আমি মনে করি এটা একটি ভালো খবর। এবং এই ধরনের প্রোডাক্ট, এই ধরনের অপশন যত বাড়বে বাজারে, তত বিনিয়োগকারীদের জন্য আরো স্বস্তিকর জায়গা হবে বিনিয়োগের জায়গাটা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। নতুন যাত্রা সবকিছু ভালোর মধ্য দিয়েই হোক। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে। নিচ্ছি একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।